চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH সারাদিন রাস্তায় বসে রইলেন শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন। আর রাস্তায় বসবেন না কেন, রাস্তায় হাঁটবেন না কেন, রাস্তায় দুপুরের খাবার খাবেন না কেন? কারণ তাদের তো সব হারিয়েছে। একদিন ভাবুন তো, যদি যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, হঠাৎ করে একদিন জানতে পারলেন আপনাদের চাকরিটা বা আমার চাকরিটা বা আমাদের চাকরিটা নেই হয়ে গিয়েছে, অর্থাৎ আর নেই সেই চাকরিটা। আমার ছোট হয়তো বাচ্চা আছে একটা, আমার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার ইনকামে চলা আমার পরিবার রয়েছে, আমার হয়তো বাবা মা রয়েছে বৃদ্ধ, তারা হয়তো অসুস্থ, কিন্তু কালকে থেকে আমি আর মাইনেটা তো পাবো না, কারণ চাকরিটা নেই। তার কারণ রাজ্যের শাসক দলে থাকা মন্ত্রীরা কিংবা রাজ্যের শাসক দলে থাকা নেতারা তারা দুর্নীতি করেছে, আমার চাকরিটা নেই হয়ে গেছে, তাই আমার বাবা মা ওষুধ পাবে না, তাই আমার বাচ্চাটা দুধ পাবে না, তাই আমার বাড়িতে উনুন জ্বলবে না। এটা কি হতে পারে? এটা কি মেনে নেওয়া যায়? এটা কি এতটাই সহজ? তাই রাস্তায় শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা রাস্তায়, কিন্তু তাদের বিরুদ্ধে, তাদের উল্টো দিকে এর আগেও যেমন পুলিশ দাঁড়িয়েছে, যেমন হাত দিয়ে লাঠি আর পা দিয়ে লাঠি মেরেছে, আজকেও পুলিশরা দুর্গ তৈরি করেছে, আজকেও মৃদু লাঠি চার্জ হয়েছে, আজকেও ধরপাকড় হয়েছে, টানা হেঁচড়া হয়েছে, কিন্তু চাকরিহারারা অনড়। তারা বলেছে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আমরা এর হেস্তনেস্ত চাই। আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে প্রথমে আজকের বিশেষ প্রতিবেদন। চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী চাকরিচোর, এতদিন পরেও এখনো অযোগ্যদের পাশে। আপনার ওই নবান্নের 14 তলার যে চেয়ারটা আছে ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। চাকরি চুরি করেছে, যতদিন না আমরা চাকরি ফেরত পাচ্ছি আমরা রাস্তা ছাড়ছি না। এই সমস্ত পুলিশ ভালো মানুষদের পাশে নেই, কেউ নেই। মিছিলের সামনের সারিতে আমি দেখতে পাচ্ছি একজন আসামির পোশাক পরে রয়েছে এবং চেনতালা দিয়ে সারা শরীর বাঁধা। আমরা যারা 2016-র যোগ্য পরীক্ষার্থী, তারা আজকে দীর্ঘ 6 বছর চাকরি করার পরে আজকের যেভাবে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে যখন খুশি তখন রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন, মারছেন সে একজন আসামির মতো, সেখান থেকে আমার মনে হচ্ছে যে আমরা কি তাহলে প্রকৃতই আসামি? মাননীয় সিপি স্যার, 100% মানব। আপনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। লং লাস্টিং ভাবে এখানেই বসুন, আমরা রাস্তা ডান দিক বাদিক করি না। আমরা কি বলেছিলাম? সোজা, কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকায়, আমি বলে দিলাম। এই হচ্ছে ব্যারিকেডের ধাঁচ, যেখানে কোনো মানুষ, একটা বড় মব আসলো, বড় একটা ভিড় আসলো, এই ব্যারিকেডকে সামান্যটুকু তার জায়গা থেকে সরানো সম্ভব নয়। কার্যত লোহার তৈরি ব্যারিকেড, সেই ব্যারিকেড কংক্রিটের সঙ্গে তৈরি করা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ দুটো মানুষ সমান প্রায় ব্যারিকেড, মানে এটার উপরে ঝাঁপ দিয়ে ওঠা বা লাফিয়ে ওঠার চান্সেস বা সম্ভাবনাও নেই। মানে এ যেন সত্যি রণসজ্জা। ইতিহাসে বোধহয় এই প্রথম হাওড়া
মিছিল, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেছেন নবান্ন অভিযানের। আমাদের দুর্নীতিতে তো চাকরিটা যায়নি, আমাদের কারণে যায়নি, যেভাবেই হোক আমাদেরকে চাকরিটা চুরি করে কারা করলো? অবশ্যই সরকার। আমরা দেখি হাতে হেলমেট, হাতে লাঠি, এই মুহূর্তে সেই ছবি। আজকে কোনো লাঠি চার্জের কোনো নির্দেশ রয়েছে না? রয়েছে? আজকে আবারও লাঠি পেটা করবেন না? হয়ে গেছে, ওরা উত্তর দিতে পারবে না। জল কামান এনেছেন স্যার, জল কামান ছড়া হবে না ছড়া হবে না। মাস্টারমশাইদের উপর কোনো কিছু ছড়া হবে না। মাস্টারমশাইদের আমরা সম্মানের সাথে মিটিং করাবো এবং জল কামান আনা হয়েছে। ছবি দেখায় শিক্ষিকারা রয়েছেন। ম্যাডাম কি বলবেন? জল কামান আনা হয়েছে, কাঁদানে গ্যাস আনা হয়েছে। আসুক, যা আসবে আসুক, আমরা যাবো আজকে। বাকি কি আছে বলুন তো? কি আছে? আমাদেরকে তো সবকিছুতে মেরেই ফেলেছে। আর জল কামান গুলিটা করে মেরে দিক না, বুক পেতে রাখছি। আজ শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই তাদের দিন, এখানেই তাদের রাত, এখানেই তাদের বাড়ি। এই মুহূর্তে তারা সামান্যতম মুখের যে গ্রাস সেটা তারা গ্রহণ করছেন। কিন্তু কি বলবেন, আজকে রাস্তায় বসে আপনাদের এভাবে জীবন কাটাতে হচ্ছে, এভাবে আজ দুপুরের খাবারটাও খেতে হচ্ছে রাস্তায় বসে। চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে একটু মানবিক হোক, আমাদের যোগ্য লিস্ট প্রকাশ করুক, আমাদের চাকরি ফিরিয়ে দিক। ব্যারিকেড, জল কামান, তার সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাসও, এই সমস্ত দিক কি হবে মাননীয়া? চাকরিগুলো যাদের চলে গিয়েছে, যাদের আর কিচ্ছুই নেই, কোনো আশাও নেই হয়তো, কারণ আপনি যেভাবে তাদের সঙ্গে ডিল করছেন, যেভাবে বারবার কোর্টে যাচ্ছেন, কিংবা তাদেরকে আপনার পুলিশ দিয়ে লাঠি কিংবা পায়ের লাথি পেটা খাওয়াচ্ছেন, তারপর জল কামান দিয়ে কি করবেন? জল কামান মারবেন? কি করবেন? কাঁদানে গ্যাস ফেলবেন? ব্যারিকেড দিয়ে কি লুকোচ্ছেন? কিসের ভয়? প্রশ্ন করছে আজ চাকরিহারারা। কিশলার অগ্নিবাণে আজকের আমার প্রথম অগ্নিবাণ, যেখান থেকে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। প্রথম প্রশ্ন, চুরির মেধায় ক্ষমতা, চোরের পাশে মমতা। প্রশ্ন করছি, ক্ষমতা হয়তো এসেছে চুরির মেধায়। চুরির মেধাটা জানা খুব ভালো, বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু যদি ধরা পড়ে যাও, যদি মন্ত্রীর বিছানার ওপরে তার বান্ধবী আর বিছানার তলায় কোটি কোটি টাকা পাওয়া যায়, তাহলে তো মুশকিল। চুরির মেধায় ক্ষমতা, চোরের পাশে মমতা। প্রশ্ন করছি আমি, এখান থেকেই যাব আজকের ডিবেটে। কেন চোরেদের পাশে মমতা রয়েছেন? আর যদি না থাকেন, তাহলে কেন যারা চোর নয় বা যারা যোগ্য তাদের পাশে নেই তিনি? সেই প্রশ্ন নিয়ে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে, তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌরপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, অধ্যাপক। আমার সঙ্গে রয়েছেন শুভম ব্যানার্জি, সিপিআই নেতা। উমা দাস রয়েছেন চাকরিহারা শিক্ষিকা। সত্যব্রত জানা রয়েছেন চাকরিহারা শিক্ষক। আমি উমা দাসকে দিয়ে শুরু করব। ম্যাডাম, শিক্ষকরা আমাদের পরের প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়, তারা যাতে রাস্তায় না বসে সেটা নিশ্চিত করেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তায় বসে থাকে, তাহলে পরের প্রজন্মটার কি হবে? তারাও তো রাস্তায় এসে বসবে। আপনারা রাস্তায় বহুদিন ধরে বসে রয়েছেন, আজকে দেখলাম রাস্তায় বসে খাবার খাচ্ছেন। আপনাদের জন্য উল্টো দিকে ব্যারিকেড, জল কামান, কাঁদানে গ্যাস সবই আছে। ভয় লাগে কি মাঝে মাঝে? প্রথম কথা হচ্ছে একটা কথাই বলি, পশ্চিমবঙ্গে আমরা জন্মগ্রহণ করেছি, এটা গর্ব কি লজ্জা সেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। একটা জিনিস জানতে হবে, এই রাজ্য সরকার এত দুর্নীতি করেছে আমাদের চাকরি নিয়ে, মানে 2016 চাকরি নিয়ে, তার মাঝখানেও পশ্চিমবঙ্গের কিছু দুস্থ মেধাবী শিক্ষক শিক্ষিকারা মেধার বসে চাকরি পায়নি। এই মুখ্যমন্ত্রীর দুর্নীতির মাঝখানেও চাকরিটা ছিনিয়ে নিয়েছিল। আজ এই মুখ্যমন্ত্রীর দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের 7 বছর চাকরি করলাম, কোনো অ্যালিগেশন নেই। অ্যালিগেশন না থাকা সত্ত্বেও এনার দুর্নীতির কারণে আমাদের চাকরিটা চলে গেল। আজকে আমরা রাস্তায়, কিসের জন্য আজকে আমরা রাস্তায়? কি কারণে আজকে আমরা রাস্তায়? জানতে হবে, সমাজকে জানতে হবে। আমরা গেছিলাম নবান্নতে, কিসের জন্য? জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী আপনি, জনগণের সেবা দেওয়ার জন্য আপনি বসে আছেন। আজকে শিক্ষকরা রাস্তায়, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, নবান্নতে আপনি কেন যেতে দিচ্ছেন না? কারণ একটাই, নবান্ন তৈরি হয়েছে এত দুর্নীতি দিয়ে,
সেখানে শিক্ষকরা যদি শিক্ষা নিয়ে যায় তাহলে ওই দুর্নীতি ভেঙে পড়বে। এই শিক্ষাকে উনি ভয় পেয়েছেন, এই যোগ্যতাকে উনি ভয় পেয়েছেন, এই সততাকে উনি ভয় পেয়েছেন, তাই উনি আমাদের আটকানোর জন্য এত বড় বড় দুর্গ তৈরি করেছে। আমরা কারা? আমরা যোগ্য শিক্ষক, আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই। মুখ্যমন্ত্রী স্বয়ং প্রুভ করুক। আমি স্টুডিওতে বসে বলছি, আমার এগেনস্টে একটা অযোগ্যর প্রমাণ দিক, আমার এগেনস্টে একটা প্রমাণ দিক। একটা সুপ্রিম কোর্টে আমি প্রমাণিত হইনি, সিবিআই লিস্টে আমার নাম নেই, তা সত্ত্বেও আজকে আমি এই রকম জায়গায়। কিসের জন্য? আজকে যে সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি, আমি বলতে বাধ্য হচ্ছি একজন শিক্ষিকা হিসেবে, আজকে যে আমাদের পরিস্থিতি, অযোগ্যরাই আমাদের যোগ্যদের যোগ্যতাকে প্রশ্ন করছে, অশিক্ষিতরাই শিক্ষিতর শিক্ষাকে প্রশ্ন তুলছে। কিসের কারণে? অন্যায় যারা করেছে সেই অন্যায় করে ন্যায়ের চোখে চোখ রেখে চোখ রাঙাচ্ছে আমাদেরকে। কিসের কারণে? এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর জন্য। আপনি ক্ষমতায় বসেছেন কিসের কারণে? জনগণের সেবা দেওয়ার জন্য। একটা শিক্ষা ব্যবস্থা টোটাল আপনি ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে আপনি ধ্বংস করেছেন? আজকে একটা কথা বুঝতে হবে। আপনি একটু সঙ্গে থাকুন ম্যাম, আমি আসছি। আমি নবান্নর বাইরে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা, এর মধ্যে বৈঠক সদর্থক কিনা আমরা জানি না। আজকের যোগ্য তালিকা দিলে তবেই আন্দোলন থেকে যাব, এটা কথা হয়েছে। হ্যাঁ, আমরা চাকরিহারারা 23 জনের মতো ছিলাম। দীর্ঘ আলোচনা হয়েছে। চিফ সেক্রেটারি মহোদয়, মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য অনুযায়ী তারা বসেছেন। মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার মহাশয় বসেছেন, ডিজি স্যার বসেছেন। এবং আমরা সদর্থক বলতে আমাদের যোগ্য তালিকা আজকের প্রকাশ করতে হবে, এটাই আমাদের দাবি ছিল। যদি প্রকাশ না করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলুক। হ্যাঁ, প্রকাশ হবে বলেই তো, না হলে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলে যাক কেন প্রকাশ হবে না। এখানে চলবে, মাননীয় মুখ্যমন্ত্রী চলবে 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 চলবে। বেশ, ফিরবো আলোচনায়। সৌরভপ্রিয় বাবু, ভয়টা কিসের? অযোগ্যদের নাম বেরিয়ে এলে, যোগ্যদের নাম বেরোলে অবভিয়াসলি অযোগ্যদের নাম বেরিয়ে আসবে, ওটা অটোমেটিক প্রসেস। একটা এলে আরেকটাও বোঝা যাবে। আর অযোগ্যদের নাম যদি বেরিয়ে আসে তাহলে কি কোথাও মুশকিল হয়ে যাওয়ার ভয় থাকছে? কোনো ভেতর ভেতর ভয় কাজ করছে কি সরকারের? কিশোরয়, আমরা ছোট থেকে, আমার বাবাও শিক্ষক, ঠিক আছে, তো আমার বাবা একটা ছোটবেলায় একটা কবিতা বলতেন যে শিক্ষক মোরা। আচ্ছা, আবার একবার শুনি। ও বক্তব্য রাখছেন, সাংবাদিকদের মুখোমুখি রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আমি আসছি আপনার কাছেই, শুনবো দ্রুত একবার। দেখুন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছি। আমরা বলেছি আমাদের যদি দাবি পূরণ হয়ে যায় তাহলে দেখা করার দরকার পড়বে না, কিন্তু দাবিটা তো পূরণ করতে হবে। আমাদের যোগ্য অযোগ্য তালিকা দিক, ওএমআর প্রকাশ করুক এবং রিপ্যানেল পুনর্বহালের ব্যাপারটা বলে দিক। সেই জায়গায় আমরা এটাই বলেছি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বারবার ঘোরানো হয়, হাজারবার লিগাল ইস্যু বলা হয়েছে, লিগাল আলোচনা করা হবে, কিন্তু আলোচনার তো 1.5 বছরে আজকে শেষ হয়নি। সেই জন্য আজকে যে কোনো মূল্যে লিস্ট আমাদের দিতেই হবে। ওনারা আলোচনা করছেন, আমরা দেখি ওনারা কত দূর কি করতে পারে। দেখুন, কংক্রিট আশ্বাস কিছু নেই। ওনারা শুধু বলেছেন আলোচনা করছেন, দেখা যাক। আমরা বলেছি আমরা এখানে আছি, আলোচনা বারবার হয়েছে, কিন্তু একটাই বিষয়, টেন্টেড আনটেন্টেডের লিস্ট আমরা না নিয়ে ছাড়বো না। আমাদের ওটা চাই। ওনারা শুধু বলছেন এটা দিলেই চাকরি বাঁচবে। আমি বললাম দরকার নেই, ধরে নিন চাকরি বাঁচবে না ওটা দিলেই, কিন্তু আপনাদের দিতে অসুবিধাটা কোথায়? কোর্ট কি কোথাও বলেছে এটা দেওয়া যাবে না? দেখুন, হ্যাঁ, আজকে একটা বিশেষ করে কথা বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, এই চিন্ময় বাবু, এই বিষয়টা বলতে চাই। আজকের যোগ্য তালিকা শিক্ষাকর্মী, শিক্ষকদের সকলের দিতে হবে। যদি না দেয়, মুখ্যমন্ত্রী যেন এসে, মাননীয় মুখ্যমন্ত্রী যেন এসে বলে যায় কেন দিলাম না। আমরা সবাই মিলে, চিন্ময় বাবু আছেন, মেহবুব বাবু আছেন, কৃষ্ণগোপাল, রবিউল, আমরা সবাই মিলে আমরা আমাদের যারা সহকর্মী রয়েছেন প্রত্যেকের সাথে আজকে কি মিটিং হয়েছে আলোচনা করব, তাদের সঙ্গে মানে সহমত হয়ে কি করা যায় তারপরে আপনাদের। দেখুন, উনি মাত্র 10 মিনিট সময় দিয়েছেন, আমরা 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি। এটা সত্যি মর্মাহত, লজ্জার বিষয়। এটাই তো লজ্জার বিষয়। রাজ্য সরকার 1.5 বছর, রাজ্য সরকার 1.5 বছর 2 বছর ধরে আমাদের জীবনটা রাস্তায় নামিয়ে দিয়েছে।
আর চিফ সেক্রেটারি মহাশয় এইরকম একটা নবান্ন অভিযানের দিনে 10 মিনিট সময় নেই, এ তো লজ্জা। মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামিয়ে আনবো, তারা কি বলছে জানি না, কৃষ্ণগোপাল রবিউল সবাই আমরা আছি, কারণ মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা আজকে দিতে হবে, না দিলে আপনাকে বলতে হবে কেন যোগ্য তালিকা দিচ্ছে না। বেশ, আলোচনায় ফেরার আগে আরো একবার জানিয়ে রাখি, নবান্নের কাছাকাছি গিয়ে যখন চাকরিহারা শিক্ষকদের আটকে দেওয়া হয়, তারপর মুখ্য সচিবের সঙ্গে দেখা হয়, তারা বলছেন যে কোনো রকম আশ্বাস দেওয়া হয়নি, কিচ্ছু বলা হয়নি সাবস্ট্যান্সিয়াল। যা বলা হয়েছে তা হলো যোগ্য আপনারা তালিকা পেলেই কি আপনারা চাকরি পেয়ে যাবেন নাকি, এই কথা বলা হয়েছে। তারা বলছেন দরকার নেই চাকরি, তালিকাটা চাই, যোগ্য অযোগ্য ভাগটা আগে করুন, সম্মানটা ফেরত চাই। এই মুহূর্তে সেই ছবি দেখালাম, মুখ্য সচিবের পর সঙ্গে বৈঠকের পর বক্তব্য রাখছিলেন। আচ্ছা, প্রথমত আরো সবাই আসুক, সকলে আসুক, যারা ছিল অনেকেই আছে। আমি মেহবুব, সুমনদা, মৃন্ময়, রবিউল, তোমরা যেখানে আছো এখানে এসো। সুমিতাভ, তুমি এসো, এখানে এসো। সুমিতাভ, এসো, সবাই এখানে এসো একটু। আমরা বলি যে আসলে আজকে কি ঘটেছে। এসো, এখানে এসো। সুমিতাভ, এসো। মৃন্ময়দা, রবিউল, তোমরা কোথায় এসো, এখানে একটু এসো, তোমাদেরকেও তো বলতে হবে। সুমনদা, সুমন বিশ্বাস করতো, মেহবুব, অমিতদা, আমরা একটু জায়গাটা ক্লিয়ার করো। আমরা বলেনি, আচ্ছা আমরা বলেনি, এমন কিছু তাড়াহুড়োর কিছু নেই। প্রথমত আচ্ছা, আপনারা সামনে চলে যান, সামনে চলে যান। আপনারা সামনে চলে যান। রবিউল, তুমি কোথায় আছো? সুমন বিশ্বাস, রবিউল, তোমরা কোথায় আছো? আসুক সবাই, এত ছোট জায়গায় হয় না, একটু আপনারা ওখানেই থাকুন, আমরা একটু পিছিয়ে যাই, দেখুন। রবিউল, সুমনদা, তোমরা এসো। রবিউল, আচ্ছা আপনারা একটু 5 মিনিট 10 মিনিট ওয়েট করুন, আমরা বলছি। আপনারা পজিশন করেন না, আপনারা একটু পিছিয়ে যান, দয়া করে। 6:30, আমরা 6:30 বলছি, ঠিক আছে? 6:30। কোথায় উঠবে? আচ্ছা, এই রবিউলকে ডাকো না। ঠিক আছে, গাড়িতে যে কদিন আছে সেই কদিন উঠবে। ঠিক আছে, আমরা আচ্ছা আমরা বলছি, কিন্তু সুমন বিশ্বাস আর রবিউলকে দরকার ছিল। ঠিক আছে। আচ্ছা, ভালো করে শুনবেন, আজকে সবাই একটু চুপ করবেন, শুনবেন। আচ্ছা আপনারা শুনবেন একটু। আজকে আমরা যখন গেলাম, যাওয়ার পরে চিফ সেক্রেটারি স্যার আসলেন, চিফ সেক্রেটারি স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার রাজীব বাবু এসছেন, সিপি হাওড়া ছিলেন, ডিসি কন্ট্রোল স্যার ছিলেন। আচ্ছা রবিউল, এসো, চলে এসো। এবং আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম। সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম, সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে। এটা প্রথম দাবি ছিল আমাদের। এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি।
এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউয়ের মাধ্যমে। এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি। আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত, অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত। সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান। এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না, আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি আর আপনি 10 মিনিট পরে চলে যাচ্ছেন, আমরা কথাগুলো বলতেও পারবো না। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পড়ে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন। আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এই স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ, কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? ওনারা বলছেন দিতে হবে, বলা নেই, কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে? এটা আমরা জোর দিয়ে বলেছি। আমি এখানে অনুরোধ করব সুমন বিশ্বাস স্যার আছেন, মেহবুব স্যার আছেন, তারাও কিছু বলুক এবং মিনময়দা আছেন, রবিউল্লাহ আছে। রবিউল্লাহ, প্রথমে আমাদের আজকের নবান্ন অভিযানে সমস্ত অংশের চাকরি হারা শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। আমরা আজকে গিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারি মহোদয়, ডিজি স্যার, সিপি স্যার হাওড়া তারা ছিলেন। আমরা তাদের সাথে সাক্ষাৎ চাইনি, আমরা এসেছি আজকে ওনলি ওয়ান পয়েন্ট, সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র 22 লক্ষ ওএমআর, সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে। সেই ওএমআর এর ভিত্তিতে সরকার হাইকোর্টে চিন্ময় বাবু বলছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিক ডোমেন। হাইকোর্টের রায় মানছে না। আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে। রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক। আজকে রাতের মধ্যে 12টা হোক, 10:30 হোক, এসএসসির যেটাকে অটোনমাস বডি বলছে, এসএসসি অটোনমাস বডি, কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন দেখেননি নোটিফিকেশনের বিষয়? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আর অন্যথায় যারা নেতৃত্ব আছে, আমাদের চিন্ময় বাবু, মেহবুবদা, মিনময়দা, রবিউল, কৃষ্ণকুমার, আরো সুমিত সরকার সহ আরো যারা আছেন শিক্ষাকর্মীরা, সকলকে নমস্কার। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন, আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, যোগ্যদের চাকরি ফেরত দিন। কোন টালবাহানা, কোন অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। এটা আমাদের বক্তব্য। 22 লক্ষ ওএমআর প্রকাশ, ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা দিন। আর মাঝখানে ডান দিকে বাদিকে কোন সেন্টেন্স নেই। পরীক্ষা 10 বছর পর মানছি না, মানবো না, একটা লাইনও বলবো না পরীক্ষা নিয়ে। এইটুকু বলার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। পরীক্ষা মানছি না, মানবো না। মেহবুব ভাই, আপনারা কি অবস্থানে বলছেন? সবাই আসছে আসছে
কি হয়েছে আজকে? প্রথমত আমি অনেক পরে গিয়েছি, যাওয়ার কথাও ছিল না আমার। আজকে কি হয়েছে বলো? চিফ সেক্রেটারি বেরিয়ে গেছিলেন, এডুকেশন সেক্রেটারি ছিলেন। বারবার বাদ বিতণ্ডা চলছে আমাদের সঙ্গে। ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের লিস্ট পাবলিশ। ওনাদের একটাই বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে আমরা ওখানে দিয়ে দেব। আমাদের প্রশ্ন ছিল আমাদের চাকরি থাকুক বা না থাকুক সেটা আপনাদের, কারণ ওনারা বলছেন যে তোমরা যদি বলো যে লিস্ট পাবলিশ করতে, ওএমআর পাবলিশ করতে, তাহলে তোমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, আর গাড়ি যদি উল্টায় তার দায়ী তোমাদের। এরকম, অর্থাৎ তারা দায়িত্ব আমাদের উপর ঠেলছে। যদি লিস্ট পাবলিশ হয় তার দায়, এবং তার ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে রিভিউতে, তাহলে তার দায় নাকি আমাদের। দুর্নীতির দায়টা আমাদের নয় তো। আমরা এই নিয়ে অনেকক্ষণ ধরে বাদ বিতণ্ডা কন্টিনিউয়াস হয়েছে। শেষে আমরা একটা কথাই বলেছি, আমাদের চাকরি নিয়ে আমাদের যে সংশয়, দরকার নেই আপনাদের সেই বিষয় ভাবতে। আপনারা ইমিডিয়েট লিস্ট পাবলিশ করুন, এখনই লিস্ট পাবলিশ করুন, আমরা ওয়েট করছি। আপনাদের চাকরি যদি এই লিস্ট পাবলিশ করার জন্য আমার গাড়ি উল্টেও যায় তো যাবে। আমরা এটাও বলেছি দরকার নেই, ঠিক আছে আপনি লিস্ট পাবলিশ করবেন না, করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করুন, প্রত্যেককে এফিডেভিট দিন। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমরা এফিডেভিট দিচ্ছি। ক্রিমিনাল অফেন্সে তাদের মামলা রুজু করা হোক। যদি কোনো কেউ, প্রত্যেককে এফিডেভিট দেবো আমরা। যদি যারা আমরা মনে করছি যে আমরা আনটেন্টেড ক্যান্ডিডেট, আমরা এসএসসি কে এফিডেভিট দিচ্ছি। আপনি সুপ্রিম কোর্টে ওগুলো প্লেস করুন, এবং আমাদের ভিত্তিতে আমাদেরকে তাহলে আপনি ইয়ে করুন, লিস্ট পাবলিশ করুন। সেখানটাও কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো। আমরা লাস্ট পর্যন্ত আমরা যে জায়গায় ওনাদের ধরেছি, এখনো পর্যন্ত লাস্ট উনি বলে গেলেন ঠিক আছে আমি এখন আবার সিএস এর কাছে যাচ্ছি, আমি গিয়ে আমি আরেকবার মিটিং করছি। দিয়ে কি বলে, এবং প্রয়োজনে এক কাজ করো, তোমাদের লয়ার আমাদের লয়ার একসঙ্গে বসি, তারপরে তোমাদের লয়াররা যদি বলে লিগাল অ্যাডভাইসে, তাহলে এটা করা যাবে। আমরা এই গল্প তো পুরনো হয়ে গেছে, বারবার এই কথাটা আমরা বলেছি যে আপনারা বসুন। বিকাশ ভবনের সামনেও 7 দিন ধরে আমরা অপেক্ষা করেছি। আপনাদের গেজেট তৈরির আগে আপনারা বসেছিলেন, বসেননি। তাহলে এইভাবে বারবার আপনারা এই কাজটা করছেন, অথচ যখন আমরা টেন্টেডদের প্রশ্ন আসছে তখন অতি সক্রিয়তা। এবং আমরা আমাদেরকে উনি বললেন না না আপনাদের সঙ্গে তো বসা হয়েছে একবার লয়ারদের সঙ্গে। আমরা বললাম এখানে আমরা যতগুলো মানে আনটেন্টেড টিচার্সদের গ্রুপ আছি, নন টিচিং স্টাফরা আছি, আমাদের একজনও বলুক যে কোনো লয়ারের সাথে বসা হয়েছে। তারা বলল, আমরা সকলেই বলেছি না আমাদের কোনো লয়ারের সঙ্গে আপনাদের লয়ার বসেননি। তাহলে এখানে আবার একটা প্রশ্ন ক্রিয়েট হলো, তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন ওনারা? কাদের লয়ারের সঙ্গে বসিয়েছিলেন ওদের লয়ারকে? যখন আমাদের লয়াররা কেউ বসলো না, আমাদের এখানে যোগ্যদের প্রত্যেকটা গ্রুপ ছিল, যারা আমরা সুপ্রিম কোর্টে আলাদা আলাদা এসএলপি করেছিলাম, রিভিউ করেছি, সবাই তো আজকে একসঙ্গে আছি। তাহলে কাদের লয়ারের সঙ্গে বসেছিলেন? হ্যাঁ, গোপনে গোপনে ডুবে ডুবে জল খেলেও একটা না একটা দিন সত্য তো উদ্ঘাটিত হবেই, এবং সত্য আমরা হাইকোর্টেও দেখছি, সুপ্রিম কোর্টেও দেখছি। তাই মুখোশ খুলে ইমিডিয়েট আজকে আমাদেরকে সত্য উদ্ঘাটন করুন। আপনি কোথায় মিটিং করতে যাচ্ছেন আমাদের দেখার দরকার নেই, লিস্ট পাবলিশ করুন। লাস্ট এই কথাটা বলে আমরা এখান থেকে আমরা বেরিয়েছি। এবং অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবলিশ করবেন, তবে আমরা উঠবো। আর এখনো পর্যন্ত আমরা এখানে আছি, আমরা দেখতে চাই কখন ওনারা, আমরা ওয়েবসাইট চেক করছি কখন ওনারা লিস্ট পাবলিশ করবেন, সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পুলিশ আধিকারিকরা আছে, আবারও কথা বলছি, আর ওনাদের কি আলোচনা হলো আমরা ওদের কাছে জানতে চাইবো, তবে অন্য কথা। নির্দিষ্ট টাইম দিয়ে দেখি আলোচনা করতে গিয়েছেন, সেই আলোচনা থেকে উনি আসুক, উনি বলুক, খবর পাঠান পুলিশ আধিকারিকদের মারফত কি চাইছেন, শেষ কি সিদ্ধান্ত হলো আমরা অপেক্ষা করছি। এখনই সময়সীমা কিছু নেই, এখনই বলে দিয়েছি, এখনই, আলাদা করে কোনো সময়সীমা নেই। আমরা এখানে আছি, আমরা এখানে আছি। আর একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত যা ডেপুটেশন হয়েছে সেখানে একটা বিষয় তো প্রথম থেকে বলে এসছে যে আইনি পরামর্শ নেবে। আজকেও সেরকম একটা সুর উনি চড়িয়েছিলেন এবং দেখিয়েছিলেন। আমরা সেখানেই প্রোটেস্ট করেছি যে 1.5 বছর ধরে আমাদের যে ডিমান্ড
সেই ডিমান্ডটা আমরা রেখেছি। আপনারা জানেন এই ডিমান্ডটা কিন্তু পুরোপুরিভাবে লিগালি আমরা ডিমান্ড করছি। আমাদের লয়াররা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং গ্রাউন্ডটা স্ট্রং হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা ডিনাই করছেন যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন। উনি নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয়। এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। টাকা নিয়ে চাকরি দিয়েছে, এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, থানায় ঘুরে বেড়াচ্ছে, এফআইআর খাচ্ছে, শোকজ খাচ্ছে। তাদের অপদার্থতার জন্য আপনারা বলছেন যে সরকার, মানবিক সরকার আমাদের পাশে আছে, আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন, কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা এস্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন। লাস্ট আমরা এটাই বলে এসেছি। আর একটা বিষয় বলি, চিফ সেক্রেটারি 10 মিনিট টাইম দিয়েছেন, এটাও একটা লজ্জার বিষয়, কারণ ওনাদের সময়ের মূল্য আছে আর আমরা বানের জলে ভেসে এসেছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে তারা হচ্ছে আপন ছেলে, আমরা বানের জলে ভেসে এসেছি। আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, মানে সরকার পক্ষের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে, কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ারের সঙ্গে মিটিং হয়নি। তার মানে এটা এস্টাবলিশ হচ্ছে যে অযোগ্যদের লয়ারের সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে। এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি। যতক্ষণ না সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা কিন্তু মুভ করছি না। তার পাশাপাশি এটাও বলে রাখি, এই যে অযোগ্য যোগ্য ব্যাপারটা যেটা আসছে সেটা ওনারা সকলেই জানেন, কিন্তু জেনেও না বোঝার যে ভানটা করছেন সেটাও কিন্তু ওনাদের মুখের সামনে তুলে ধরেছি। আর একটা বিষয় যেটা বারবার তুলে ধরতে চাইছেন, সরকার সাহায্য করতে চাইছে কিন্তু সরকার সাহায্য করতে চাইছেন না, সেটাও কিন্তু তুলে ধরেছি। কারণ আমরা দেখেছি তাদের যে অ্যাক্টিভিটিগুলো একটাও আমাদের যোগ্যদের বাঁচানোর জন্য নয়, সেটা আমরা জোরালো দাবি রেখে এসেছি এবং আশা রাখছি আজকে রাতের মধ্যে লিস্ট পাবো। যদি লিস্ট না পাই তাহলে আমরা এখানে থাকবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা জানতে চাইবো কি জাদু বলে লিস্টটা দেওয়া হচ্ছে না। আর ওনারা একটা কথা বলছেন, স্যালারি তো হচ্ছে আপনাদের, যাদের স্যালারি হচ্ছে তারা যোগ্য, তাহলে সমস্যা কোথায়? আমাদের কথা সেখান থেকে হয়েছে যারা যোগ্য তাদের স্যালারি হচ্ছে, সেটা সার্টিফাইড লিস্ট দিতে সমস্যা কোথায়, প্রকাশ্যে আনতে সমস্যা কোথায়, ওএমআর পাবলিশ করতে সমস্যা কোথায়? এই কোশ্চেনগুলোর উত্তর ওনারা দিতে পারেননি, ওনারা উঠে চলে গেছেন। সোজা ভাষায় বললে আমাদের সামনাসামনি উত্তর দিতে না পেরে ওনারা পালিয়ে গেছেন। ওনারা চোরের মতো করে পালিয়ে গেছেন এবং বলেছেন নাকি আজকে মিটিং হবে, মিটিং এর পরে আলটিমেট লিস্ট আসবে। আমরা ওয়েট করছি যতক্ষণ না লিস্ট পাচ্ছি। চিফ সেক্রেটারি উনি বলেছেন আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন, কিন্তু সরকারি জায়গা থেকে এটা আমাদের ভাবতে হয়, সবার কথাই ভাবতে হয়। এটা আগের দিন আমরা দেখেছি নোটিফিকেশনটা যখন সিএম বলছিলেন, মাননীয় সিএম যখন নোটিফিকেশনের বিষয়ে বলছেন তখন উনি বলেছেন অযোগ্যদের ও এই ডিপার্টমেন্টে না বলে অন্য ডিপার্টমেন্টে ওনার ব্যবস্থা করবেন, কিন্তু এই জায়গার ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে না এবং উনি বলছেন সরকার সবার জন্যই দেখবে। এই একটা বার্তা যেটা আমাদের ভীষণভাবে খারাপ লাগছে। প্রথম থেকেই সরকার কিন্তু অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। মৃন্ময় মন্ডল। যে বিষয়টা আমরা বলতে চাই, আমরা প্রথম থেকে ভেবেছিলাম আজকে মাননীয় সিএম সাহেব আমাদের সঙ্গে দেখা করবেন এখানে, কারণ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য যারা যারা দায়ী তারা কিন্তু এখানে কোন রকম সাজা পায়নি, যারা যোগ্য তারাই কিন্তু সাজা প্রাপ্ত হয়েছে। প্রথমত এটা, যদিও উনি আমাদের সঙ্গে সরাসরি বসেননি, আমাদের একটাই দাবি, যদি আমাদের এই লিস্ট না দেওয়া হয় তাহলে সিএম কে এখানে আসতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে বলে যান যে আপনাদের লিস্ট আমরা দিতে পারবো না। কারণ আজকের আলোচনায় এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ওনারা এখনো টেন্টেডদের পক্ষে রয়েছেন, টেন্টেডদের জন্য চিন্তা ভাবনা করে যাচ্ছেন। আমরা প্রশ্ন তুলেছিলাম যে আপনারা হাইকোর্টে এখনো কেন টেন্টেডদের জন্য শুধু আর্গুমেন্ট করে যাচ্ছেন,
কেন যোগ্যদের জন্য কোনো সওয়াল আপনারা করছেন না, এর কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি। বরঞ্চ আমরা এটা পেয়েছি যে ওনারা বলেছেন যেহেতু সরকার চলছে আপনারা আপনাদের মতো বলতে পারেন, কিন্তু সরকার সবার কথা ভাববে। এমনকি এই বিষয়টা ওখানে উঠে এসেছিল যে আপনাদের লয়ার তো আমাদের লয়ারের সঙ্গে কথা বলেছিল সুপ্রিম কোর্টে। কোন লয়ারের সঙ্গে কথা বলেছিল আমরা জানতে চেয়েছি। উনি বারবার বলেছেন যে আপনাদের মধ্যেকার লয়ারের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমরা আমাদের তরফ থেকে এরকম কোন আলোচনা সুপ্রিম কোর্টে দেখিনি। যখন ওনাকে বলা হয় উনি সেই রাস্তা অন্যদিকে ঘুরিয়ে দেন, তার কারণ আমরা তখন ক্লিয়ার হয়ে গেছি যে কোন লয়ারের সঙ্গে সরকারের লয়ার বসেছিল। সেটা টেন্টেডদের লয়ারের সঙ্গে বসেছিল, সেখানে কি কোনো সেটিং হচ্ছে না কি হচ্ছে আমরা জানতে চাই না। টেন্টেডরা কোথায় যাবে না যাবে আমরা জানি না, কিন্তু যারা যোগ্য, যারা যোগ্যতার বলে মেধার বলে চাকরি পেয়েছে, তাদের চাকরি ফিরে যাওয়ার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীকেই করতে হবে, এসএসসিকেই করতে হবে। এর বাইরে আমরা কোনো কিছু শুনতে রাজি নই। অবিলম্বে আজকে রাত 12টার আগে আজকের মধ্যে এই লিস্ট যেন ওয়েবসাইটে পাবলিশ করা হয়। সেই সঙ্গে যারা টেন্টেড তাদের টার্মিনেশনের নোটিশ যেন আমরা এই ওয়েবসাইটে দেখতে পাই এবং তাদের লিস্ট যেন দেখতে পাই, এই দাবি আমরা করে এসেছি। ওনারা বলেছেন যে আমরা আলোচনা করে দেখছি এবং আমরা দেওয়ার ব্যবস্থা করব। জানি না কি করবেন, যদি ওনারা না দেন আমরা এখান থেকে উঠবো না, আমরা আমাদের অবস্থান এখানে চালিয়ে যাব। যতক্ষণ না লিস্ট না পাচ্ছি আমরা কখনো এই জায়গা থেকে সরবো না। এখানে কোনো আমাদের দ্বিধা নেই যে সরকার কার পাশে আছে। স্পষ্ট গত যে হাইকোর্টে আমাদের আর্গুমেন্ট হয়েছে সেখানেও আমরা দেখেছি যে এসএসসির যে লয়ার ছিল সে কিন্তু চোরেদের হয়ে সওয়াল করেছে, তাদেরকে কিভাবে পরীক্ষায় বসানো যায় সেই ব্যাপারে কথা বলেছেন। সুতরাং এই বিষয়ে একদম আমাদের কাছে স্পষ্ট ধারণা রয়েছে সরকার কাদের পক্ষে রয়েছে। অভিযান ছিল মমতা ব্যানার্জি চাকরি চোর, পার্থ যে টাকা তুলেছে তার ৮০ লাখ টাকা মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে গেছে তার বাড়িতে, প্রমাণিত সত্য। আজকে আপনারা গেছিলেন নবান্ন অভিযান করতে, এই ধাপ্পাবাজ মমতা ব্যানার্জি আর তার চিটিংবাজ পুলিশ কি করলো দেখলেন? গাড়িতে তুললো ২০ জনকে, বলে নবান্নতে চলুন মিটিং করবে মুখ্য সচিব। গাড়ি ঘুরে চলে গেল শিবপুর পুলিশ লাইনে, নবান্নতে যায়নি। মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো। এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন, পতাকা ধরতে হবে না, বিজেপির লোকের অভাব নেই। ফিরবো ডিবেটে, সৌরপ্রিয় বাবু 30 সেকেন্ড। পরিষ্কার কথা একটা কথা বলে দিই, এই ওদের যে আন্দোলনটা এত হুমকি হামকা এই যে সুমন ফুমন দিচ্ছে, এই হুমকি হামকা দিয়ে কোনো কাজ হবে না। সুপ্রিম কোর্ট যেভাবে করে নির্দেশ দেবে সেভাবে করে চলবে। আর ওদের যে সুপ্রিম কোর্ট কি লিস্ট না প্রকাশ করার নির্দেশ দিয়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর মোহাম্মদ শামীমকে নিয়ে যাক, আর আমি দেখব যে এই যেসব গুন্ডা যে ভালো লাগছে এদের দুজনকে দেখে স্টুডিওতে গুন্ডাগিরি করছে শিক্ষকরা, গুন্ডাগিরি ডান পা চালিয়ে মমতাকে শেষ করে দেবো, পেটে খাবার নেই স্যার, মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড় করাবো। আমি দেখবো যে কত বড় গুন্ডা শিক্ষক। পেটে খাবার নেই এদের, পেটে খাবার নেই। আপনার পেটে খাবার না থাকলে আপনি হয়তো বলতেন। সুপ্রিম কোর্টে বলতে হবে পেটে খাবার নেই। সুপ্রিম কোর্ট লিস্ট প্রকাশ করতে বারণ করেছে। আমার সময় কম, শঙ্কুদেব পান্ডা হাত তুলছেন, আসি আবার। আচ্ছা, আমি এতক্ষণ যে আলোচনার নাটক, সময় কম, ছোট ছোট, আমি 2 লাইনে শেষ করে দেবো। আমি এতক্ষণ যে আলোচনার নাটক দেখলাম তাতে আলো একটুও দেখতে পেলাম না। যেটা দেখলাম সেটা হচ্ছে চোনা। দুধে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চোনা ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোনো সলিউশন বেরোবে না, কারণ এদের কাছে প্রথম লক্ষ্যই হচ্ছে অযোগ্যদের প্রোটেক্ট করা। অযোগ্যদের কাছ থেকে টাকা খেয়েছে, প্রায় 50-60 জন তৃণমূল এমএলএর নাম আছে, তাদের এজেন্সি ডাকবে, তাদের হয়ে আপনার লয়ার কোর্টে চলে গেছে। আপনাকে চোরদের উত্তর দেবো, ওর ভাই টাকা খেয়েছে, ওর বাবা টাকা তুললে বিরোধী দল এই সব এক সেকেন্ড আপনাকে আবার সময় দেবো। সময় কম আছে, দুজন বলেনি, সময় কম আছে, সময় কম আছে। এক সেকেন্ড সময় কম আছে। একা করে দুজন এখনো বলেননি, তিনজন বলেনি এখনো, তিনজন বলেনি, এখনো সৌরপ্রিয় বাবু 3 জন বলেনি। এক সেকেন্ড বাবা এরকম করে এই ভাষায় নয়, এই ভাষায় নয়। আমি যে চাকরি হারা তার কাছে যাবো, আমি সত্যব্রত জানার কাছে যাবো। কতদিন রাজনীতি করেছে জানেন? এক সেকেন্ড টাকাটা পাওয়া গেছে পার্থ চ্যাটার্জির বিছানার তলা থেকে।
টাকাটা পাওয়া গেছে পার্থ চ্যাটার্জির বিছানার তলা থেকে। এক সেকেন্ড, টাকাটা পাওয়া গেছে পার্থ চ্যাটার্জির বিছানার তলা থেকে। পার্থ চ্যাটার্জি কার বাবা, কার মা, কার গোষ্ঠী আমি জানি না, টাকাটা পাওয়া গেছে পার্থ চ্যাটার্জির বিছানার তলা থেকে। শেষ করুন, এক সেকেন্ড শেষ করুন। একজন বিরোধী দল শেষ করুন বলা আপনার চ্যানেলে আপনারা অ্যালাউ করেন। এক সেকেন্ড আমি সত্যব্রত বাবুকে জিজ্ঞেস করবো। সত্যব্রত বাবু আপনারা কি হুমকি দিচ্ছেন? এক সেকেন্ড, হুমকি আপনারা হুমকি দিচ্ছেন? সময় কম আছে, সময় কম। এক সেকেন্ড, এই ভাষা নয় না, বাপ বাবার কি না, এই ভাষা না, বাপ বাবার কি, এটা কি ভাষা? অনুব্রত মণ্ডলের উদাহরণ সেট করবেন না। এক সেকেন্ড, একমাত্র ইস্যু আমাদের ওএমআর প্রকাশ। আমরা পরিষ্কার বুঝতে পারছি মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। আমরা উত্তরবাংলা থেকে দক্ষিণ বাংলা আমরা সব জায়গায় বলছি, সব জায়গায় আমরা বলেছি আপনি সত্য ওএমআর প্রকাশ করেন, সত্যের মুখোমুখি হন, আপনি সত্যের মুখোমুখি হন। এটাই আমাদের দাবি। লিস্ট প্রকাশ কেন হচ্ছে না? আমাদের যোগ্যতাকে বাঁচান। লিস্ট প্রকাশ কেন হচ্ছে না? আমরা কোনো রাজনৈতিক ভেদাভেদ বুঝি না। আমরা দাবিটা চাই, আমরা চাই আমরা কেবলমাত্র এরা গুন্ডা, আমরা এর মধ্যে চাই। এরা গুন্ডা, এই মহিলা গুন্ডা, উমা দাস গুন্ডা। উমা দাস কি গুন্ডা? উমা দাস গুন্ডা, কে গুন্ডা? কে গুন্ডা? শিক্ষকরা যদি গুন্ডা হয় বলিনি, কাদের বলছেন? এরাই তো আন্দোলন করছে। মুখ্যমন্ত্রী সব থেকে বড় গুন্ডা এই রাজ্যের। একা করে মমতার গলায় আসে। এক সেকেন্ড আসে, যে বলেছে তার কাছে এখানে কেউ বলেনি। এক সেকেন্ড হোল্ড করুন, বলুন কে গুন্ডা? এই রাজ্যে যদি বলা হয় সব থেকে বড় গুন্ডার নাম মমতা ব্যানার্জি। কারণ যদি আপনি শিক্ষককে বলতে দিন আমি দাঁড়াবো না, এভাবে হবে না। আমাকে কি করছেন? কি করছেন? 2 মিনিট আছে। এক সেকেন্ড, না এভাবে হবে না। সৌরভপ্রিয় বাবু কি করছেন? এক সেকেন্ড, না ওনাকে বলতে দিন। আপনিও তো ওনার বাবা তুলেছেন, এভাবে হবে না। এক সেকেন্ড, হবে না এভাবে, এভাবে হবে না, এভাবে ডিবেট হবে না, হবে না এভাবে ডিবেট হবে না। আমি তাহলে বাইক চালাবো। দেখুন তৃণমূলের একজন সভাপতি, একজন অঞ্চল সভাপতি কি বলছে শুনুন। আমি ডিবেটে যাব না, শুনুন। তৃণমূলের অঞ্চল সভাপতির বাইক, তৃণমূল অঞ্চল সভাপতির বাইক। আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে, এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জিকে এনেছিলাম আমরা। আমি একদম তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি আমি। এবং তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একদম তৃণমূল করি, আমি তৃণমূল করি। ব্যারিকেড ভয়ে একটা এখানে ব্যারিকেড করেছে। ব্যারিকেড আপনারা খুলে দিন, না আমরা ভেঙে দিব। আমি একদম তৃণমূল করি, আমার স্ক্যাম আছে, আমার তৃণমূলের পতাকা আছে আমার কাছে। একদম 10 সেকেন্ড করে যাব। তৃণমূলের অঞ্চল সভাপতি এসসি সেলের বলছে যে আমরা কিচ্ছু পাইনি। সৌরভপ্রিয় বাবু ডিস্টার্ব করলে আপনি একটা এক্সাম্পল সেট করবেন অনুব্রত মণ্ডলের পথে গিয়ে। শুভম বলুন। এটা আজকের দাবি নয়, শুরু থেকে একটাই দাবি ছিল, সেটা হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা। কিন্তু তৃণমূলের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র প্রায়োরিটি হচ্ছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদের বাঁচানোই হচ্ছে একমাত্র প্রায়োরিটি। সেই জন্যই আজকে এই হাজার হাজার পরিবারের এই। বেশ ঝন্টু বাবু একদম 10 সেকেন্ড। কান কাটা চলে বাজারের মাঝখান দিয়ে শুনেছিলাম। কুন্তল ঘোষ তো বলেছিল এই চুরির অন্যতম একজন পার্টনার জেলে, তিনি বলেছিল আমি পুরোটা নিতাম না, 90% উপরে পাঠাতাম, 10% নিজে রাখতাম। এই যে 90% যিনি পেতেন তার নাম তো আমরা জানতে পারিনি, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি এখন অযোগ্যদের পাশে থেকে জনগণের ট্যাক্সের টাকায় কারি ওদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা যে মমতা ব্যানার্জি করছে বা তার সরকার, তারাই হচ্ছে আসল চোর। তারা এদের একটা সেন্টেন্স বলতে দেবো আপনাকে। আমি যেটা বলছি, স্যার বললেন যে সুমন হচ্ছে গুন্ডা। আজকে গুন্ডা বানিয়েছে কে? এই কথা বলতে বাধ্য করেছে কে? মমতা ব্যানার্জি। কারণ শিক্ষকদেরকে যেভাবে পুলিশ রূপী গুন্ডারা ডান্ডা মেরেছে, তার জন্য দায়ী হচ্ছে এই মুখ্যমন্ত্রী। আমাদের মাথা পাঠিয়ে দিয়েছে, চোখ কানা করেছে, বুকে লাথি মেরেছে। কার নির্দেশে? এই মুখ্যমন্ত্রী গুন্ডা, মুখ্যমন্ত্রীর নির্দেশে। যদি সুমন আজকে গুন্ডা হয়, তাকে তৈরি করেছে মমতা ব্যানার্জির মতো গুন্ডা।
বেশ, আমি এখানে শেষ করবো, আমার সময় একদম শেষ। পুলিশ হাতে লাঠি মারে, পা দিয়ে লাথি মারে শিক্ষকদের। আজকে শিক্ষকরা রাস্তায় বসে আছে, সৌরপ্রিয়বাবু বলছেন এরা গুন্ডা। আচ্ছা, এই গুন্ডা বা যাদের আপনারা গুন্ডা বলছেন তারা আজ রাস্তায় বসে আছে। দেখা যাক কি হয়, নজর থাকছে, নজর থাকবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।